১৯ বছর পর বাবার সমাধির পাশে তারেক রহমান, ফুলেল শ্রদ্ধা ও দোয়া মোনাজাত। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে। ফরিদপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন বিএনপি নেতা নিহত, বাড়িঘর ভাঙচুর, আটক এক। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। ঘন কুয়াশায় মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, মেঘনায় সম্রাট ৩-এ, অ্যাডভেঞ্চার ৯-এর ধাক্কায় নিহত ৪। ৮ সদস্যের তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং আওয়ামী লীগ আমলে আমদানি করা ৪০০ কোটি টাকা মূল্যের দৃষ্টিবিলাসবহুল গাড়ি আনা হচ্ছে ঢাকায়। চট্টগ্রাম বন্দরে পড়েছিল ১ বছর, বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ১৯ বছর পর বাবার সমাধির পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়া উদ্যানে বাবার কবর জিয়ারত করে রুহের মাগফিরাত ও মায়ের সুস্থতা কামনা করেন তিনি। প্রিয় নেতার আগমন ঘিরে জিয়া উদ্যান এলাকা ছাড়াও পথে উপস্থিত হন হাজারো নেতাকর্মী। এরপর ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা দেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। প্রায় দেড় যুগের নির্বাসনের পর দেশে ফেরার দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যানের পুরো রাস্তায় তাকে স্বাগত জানান হাজার হাজার নেতাকর্মী। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে দেখে উচ্ছ্বসিত কর্মীরা। পথে পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান, হাত নেড়ে জানান শুভেচ্ছা। আর জনস্রোত সামাল দিতে হিমশিম খান সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলীয় স্বেচ্ছাসেবকরা। জনস্রোত পেরিয়ে বিকেল ৪:৩০টায় জিয়া উদ্যান এলাকায় পৌঁছান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান বাবা জিয়াউর রহমানের সমাধিতে। ফাতেহা পাঠের পাশাপাশি অংশ নেন দোয়া ও মোনাজাতে। শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি। এদিন জিয়া উদ্যানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা ধোঁয়াশা থাকলে তারেক রহমান প্রত্যাবর্তন করায় তা কেটে যাবে। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোনো কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। পরে উদ্যান পরিদর্শনে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন রাজনীতিতে এসেছে ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থানে নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো। জিয়া উদ্যান থেকে বেরিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শনিবার নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ খবর নিতে নেটোর হাসপাতালে যাবেন তারেক রহমান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের সামনে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে। রবিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন, কিন্তু তিনি কতক্ষণ নাগাদ আসবেন সেটি আসলে রাস্তাই নির্ধারণ করে দিবে। কারণ পথে পথে রাস্তার দুধারে মানুষের যে পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এখনও স্মৃতিসৌধ এলাকা এবং তার আশপাশের এলাকাতে যেই ভিড় দেখা যাচ্ছে, তাতে আসলে যে
সময় কিংবা রাস্তাই ঠিক করে দিবে যে উনি কতক্ষণ নাগাদ এই সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছাবেন। আমরা আপনাদেরকে সকাল থেকে আসলে যেটি বলছিলাম যে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন এই খবর জানার পর মোটামুটি আজকে সকালবেলা থেকে যে উৎসুক মানুষের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছিল ততই কিন্তু যে মানুষের ভিড় বাড়ছিল। এখন বলা যায় যে সাভার জাতীয় স্মৃতিসৌধের আশেপাশের এলাকায় মানুষের এক ধরনের বেশ ঢল লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে যে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরা রয়েছেন ঠিক একইভাবে উৎসুক জনতাও কিন্তু বা উৎসুক মানুষ তারাও কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের আশেপাশে তারা ভিড় করছেন এবং আমাদের সহকর্মীরা যারা তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে রয়েছেন তারা যে খবরটি দিচ্ছিলেন যে তিনি এখনো টেকনিক্যাল বা তার আশপাশের এলাকায় রয়েছেন বা সেই এলাকাটি অতিক্রম করছেন, কিন্তু মানে এর আগে তিনি যখন গতকাল ঢাকায় ফিরছিলেন তখন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট জনসভাস্থলে যেতে তার কিন্তু ৩.৫ ঘন্টা সময় লেগেছিল যে জনসভা মঞ্চে উঠতে। যেই জায়গাটি সাধারণত আধা ঘন্টা ৪০ মিনিটের মতন গড়পড়তা সময় লাগে, তো এই সময়টি ৩.৫ ঘন্টার মতন সময় লাগলো। তো আজকে আসলে যেটি ধারণা করা যে তারেক রহমানের সাভার জাতীয় স্মৃতিসৌধে আসতে হয়তো বা ৪টা সাড়ে ৪টা নাগাদ তিনি এসে পৌঁছাবেন, তো ঢল দেখা যাচ্ছে তাতে আসলে যে আরো বেশ কিছু সময় লেগে যাবে, মানে ঘন্টার হিসাবে সেটা আরো কতক্ষণ লাগবে সেটি এখনো সহজে অনুমেয় নয়, কারণ রাস্তায় আমরা মানুষের যথেষ্ট পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি এবং এই যে অগণিত মানুষের যে ভিড় সে ভিড় সামাল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যে প্রায় সবকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা সকাল থেকেই দেখছিলাম, তাদের তৎপরতা দেখছিলাম এবং এখন যেহেতু কিছু সময়ের মধ্যেই তারেক রহমান যেহেতু এই সাভার জাতীয় স্মৃতিসৌধের মানে পথে রয়েছেন, তো সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এখন কিন্তু যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আরো আগের তুলনায় আরো বেশি জোরালো হচ্ছে। যদি আপনাদেরকে বলতে যাই যে গতকালকে আমরা যেটি দেখেছিলাম যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বাসটি যখন প্রথমে যে ৩০০ ফিট সড়কে জনসভা মানে সংবর্ধনা মঞ্চের দিকে যায়, তারপরে যখন এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিল, তারপর যখন তিনি মানে গুলশানের বাসায় যাচ্ছিলেন, তো এই যে তার যে যাত্রাপথ সেখানে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু ব্যাপক তৎপরতা সেটি লক্ষ্য করা গিয়েছিল, যেহেতু যে বিপুল পরিমাণ মানুষের যে ভিড় সেটিকে সামাল দেওয়ার জন্য। আজকেও কিন্তু আমরা সেই একই বিষয় আমরা লক্ষ্য করছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে এখানে কিন্তু যে সেনা সদস্যদের যে উপস্থিতি সেটা আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং পাশাপাশি সাধারণ মানুষের যে বিপুল পরিমাণ যেই সমাগম দেখা যাচ্ছে সেই অবস্থাটিকে সামাল দেওয়ার জন্য এবং যে পুরো বিষয় আশয়টি যে আনুষ্ঠানিকতা সেটি যেন নির্বিঘ্নে যেন সম্পন্ন হয়, সেখানে একদিকে যেমন বিপুল পরিমাণ সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে, ঠিক একইভাবে আধা সামরিক বাহিনী বিজিবি সদস্যদেরও আমরা মোতায়েন থাকতে দেখছি এবং অন্যদিকে র্যাব পুলিশের সদস্যদেরও কিন্তু ব্যাপক মোতায়েন করা হয়েছে। ঠিক একইভাবে সাভার জাতীয় স্মৃতিসৌধের ভেতরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে যথেষ্ট পরিমাণ উপস্থিতি লক্ষ্য করছি। তো আমরা একটু যদি আপনাদেরকে জানাতে চাই যে এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে জনতার ব্যাপক সমাগম দেখা যাচ্ছে। যখন তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধের কাছাকাছি আসবেন কিংবা এখানে এসে পৌঁছাবেন, তখন নিশ্চয়ই সে খবর আমরা আবারও সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। তিনি জানাচ্ছিলেন যে তারেক রহমান আজ জাতীয় স্মৃতিসৌধের পথে অলরেডি রওনা দিয়েছেন, কিন্তু তিনি কয়টা নাগাদ পৌঁছাবেন সেই সম্পর্কে এখনো বলা যাচ্ছে না, অনেক বেশি মানুষের ঢল থাকার কারণে। এ নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে আমরা আবারও সরাসরি সেখানেই যাব।
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সদর ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। দীর্ঘদিন ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর ব্রাহ্মণ জাতিগ্রাম গ্রামের ইউপি সদস্য সৈয়দ শরীফুল ইসলামের সঙ্গে একই এলাকার জুয়েল মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে জুয়েল মিয়া অর্ধ শতাধিক সমর্থক নিয়ে শরীফুলের সমর্থক ও ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল সর্দারের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বসত বাড়ি ও আসবাবপত্র। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাইফুল সহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সাইফুলকে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় তার। বাংলা সময় আরো থাকছে। পটুয়াখালীতে ট্রাক চাপায় শিশুসহ অটোরিকশার 2 যাত্রী নিহত, আহত 2। কুড়িগ্রামে দ্রুতগামী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত। ঘন কুয়াশায় মাঝ নদীতে 2 লঞ্চের সংঘর্ষে প্রাণ গেল 4 জনের। চাঁদপুরের মেঘনায় সম্রাট 3 অ্যাডভেঞ্চার 9 এর ধাক্কায় আহত হয়েছেন আরও 5 জন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নৌ উপদেষ্টার। ধাক্কা দেওয়া লঞ্চটিকে জব্দ করা হয়েছে ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। কেউ ফিরছিলেন কর্মক্ষেত্রে, কেউ বা প্রিয়জনের কাছে। মেঘনার লঞ্চ দুর্ঘটনা কেড়ে নিল 4টি তাজা প্রাণ। মরদেহগুলো সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে চাঁদপুরের হরিণা এলাকা দিয়ে যাচ্ছিল ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট 3। ঘন কুয়াশায় পথ হারিয়ে লঞ্চটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9। এতে দুমড়ে মুচড়ে যায় এমভি জাকির সম্রাট। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। ঢাকা নিয়ে আসার পথে মৃত্যু হয় আরও 3 জনের। নিহতদের সবাই ভোলার বাসিন্দা। বাচ্চাটা আসিল, বাচ্চাটা নিশ্চিত তালায় পড়ে গেছে। নিশ্চিত তালা পড়ার লগে গাঙ্গা মধ্যে না ভাবতে মানুষের নিশ্চিত নে দৌড়া লাইছে। ওই ইয়ার পড়ছে তক্তার সবাই দৌড়া উড়াইছে। আমার ভাই যেন উডাছে সরবার লগে লগে আমি ডাক্তার করে লয়ে যাই মেডিকেল। তাহলে গেলাম আমার ভাই বাসে খবর দিছে যে বরিশালের এক লঞ্চে আমাদের এই লঞ্চের মারিয়া দিছে। মারিয়া দেওয়ার পরে আমাদের ওখানে জায়গায় 2 জন লোক ডেড বডি মারা গেছে। ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে সদরঘাটে আনার পর পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন, নিহতদের পরিবারকে দেয়া হবে 1.5 লাখ টাকা করে ক্ষতিপূরণ। এই ধরনের একটা দুর্ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটা আরেকটাকে যেভাবে আমি দেখলাম মেরেছে, তাতে মনে হলো যে চালাচ্ছিল হয় সে ঘুমিয়ে গেছিল অথবা অন্য কাউকে দিয়ে চালাচ্ছিল। দাফনের জন্য, কবরের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য যা লাগে আপাতত 1.5 লাখ টাকা করে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে দিচ্ছি। এদিকে ধাক্কা দেয়া এমভি অ্যাডভেঞ্চার লঞ্চটিকে জব্দ করা হয় ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বালুবাহী বালখেটের 2 শ্রমিক নদীতে ডুবে নিহত হয়েছেন। ফরিদপুরে পদ্মা নদীতে বালখেট থেকে পড়ে 2 দিন ধরে নিখোঁজ 1 শ্রমিক। এদিকে চাঁদপুরে মেঘনা নদীতে 2 লঞ্চের সংঘর্ষ হয়েছে। শীতের ঘন কুয়াশার কারণে সড়ক ছাপিয়ে এখন দুর্ঘটনা ঘটছে নৌপথেও। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন 16 বালুবাহী বালখেডে ধাক্কা দেয়। এতে বালখেডে 2 লস্কর জহিরুল ইসলাম শাকিল ও হাসান পানিতে পড়ে নিখোঁজ হন। বিকেলে তাদের 2 জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফরিদপুরে পদ্মা নদীতে বালখেট থেকে পড়ে 2 দিন ধরে নিখোঁজ 1 শ্রমিক। দুপুরে 3য় দিনের মতো চর ভদ্রাসনে অভিযান চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রচণ্ড ঠান্ডা ও নদীর পানির গভীরতা প্রায় 38 ফুট হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে তাদের। 24 ডিসেম্বর বালখেটে কাজ করার সময় অসাবধানতাবশত আরিফ হোসেন পদ্মা নদীতে পড়ে যান। এর আগে বৃহস্পতিবার রাত 12:30টার দিকে চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি ঈগল 4 ঘন কুয়াশার মধ্যে দিক হারিয়ে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় এম খান 7 লঞ্চটিতে সজোরে ধাক্কা দেয়। এতে এম খান 7 লঞ্চটির একাংশ দুমড়ে মুচড়ে যায়, তবে কেউ হতাহত হননি। ঈগল 4 ধরুন করে লাগাইতেছে পর ডেকশন ভাঙ্গিয়া
ঝুলতে রয়েছে, এমনি যাত্রীর কোনো আঘাত হয় না। বিএডব্লিউটি আছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ নৌরুটে 9.5 ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় 5টি ফেরি। কুয়াশা কমলে সকালে পুনরায় চালু হয় ফেরি চলাচল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের শিলছড়িমুখ এলাকায় পর্যটকবাহী বোট ডুবি হয়। পরে অন্য কয়েকটি বোট এসে 22 জনকে উদ্ধার করে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। অবশেষে সব জটিলতা কাটিয়ে পলাতক এমপিদের নামে আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি গাড়ি ঢাকা নিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 1 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব গাড়ি বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। গত 1 দশকে আইনি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে আটকে পড়া এই ধরনের কয়েকশো গাড়ি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। আওয়ামী সরকারের আমলে সংসদ সদস্যরা 2024 সালের জুন জুলাই মাসে এমপি কোটায় বিনা শুল্কে মাত্র 1 থেকে 1.5 কোটি টাকা এসব গাড়ি আমদানি করেছিলেন। পটুয়াখালীতে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ 2 জন নিহত হয়েছে। এদিকে কুড়িগ্রামে দ্রুতগামী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল 9:30টার দিকে পটুয়াখালীর দুমকিতে শ্যালো ইঞ্জিন চালিত টমটমের সঙ্গে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ 4 যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 শিশুকে মৃত ঘোষণা করেন। অপর আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে সকালে কুড়িগ্রামের দ্রুতগামী বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে গুরুতর আহত বলা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর শহরের সদর রোড এলাকার টাউন হলের সামনে বিক্ষোভ করে ছাত্র সমাজ। এ সময় বক্তারা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দেখছেন বাংলা সময়। রাজধানীর গুলিস্তানে খদ্দরবাজার শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সরাসরি ফায়ার সার্ভিস একটি ক্রেন নিয়ে এসেছে। সেই ক্রেন থেকে কিন্তু মানুষকে ওখানে অগ্নি নির্বাপন করার জন্য কিন্তু পানি নিক্ষেপ করছে। আগুন লেগেছে খদ্দরবাজার শপিং কমপ্লেক্সে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন বাংলা সময়, সঙ্গে থাকুন। দেখছেন বাংলা সময়। কুয়াশা আর মেঘলা আকাশের মাঝেও পর্যটকদের উপস্থিতিতে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। টানা কয়েকদিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সৈকত এলাকায়। সৈকতে কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ ব্যস্ত স্মৃতির ফ্রেমে বন্দী হতে। পর্যটকদের বাড়তি চাপে লাভবান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আলিসা ইসলাম, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।